একেবারে খোলামেলা বললে আমার কাছে মনে হয় যে উই আর চেজিং এ চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছুটছি। নির্বাচন প্রপঞ্চটি এখন মরীচিকা হয়ে দাঁড়িয়েছে। আপনি যতই মনে করবেন কাছে গেলেন ততই এটা দূরে চলে যাবে, এরকম একটা মরুবিভ্রমের মধ্যে আমরা পড়েছি। আর নির্বাচন কেন? আমরা চাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা ডেমোক্রেটিক ফ্যাব্রিক থাকলে নিশ্চিত করা সম্ভব। পৃথিবীর সকল দেশ এই পথে হেঁটেছে। আমরা সবসময় প্রথা বিপরীত অভিলক্ষে হাঁটা মানুষ, এবং সেই কারণেই আমাদের এই মতিভ্রমটা বারে বারে হয়। আপনার 1/11-এর সময় আমরা দেখেছি যে এই যে ঘটনাটি ঘটবে তার পূর্বাভাস হ্যারি কে থমাস জুনিয়র, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, তিনি বছরখানেক আগে বলেছিলেন। আমরা কেউ গায়ে লাগাইনি। পরবর্তীতে যখন ঘটনাটি ঘটে গেল তখন আমাদের এখানে যেই পাইকারিভাবে 13 বছরের কারাদণ্ড অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড দেয়া হলো আইন কানুনের তোয়াক্কা না করে, ক্যাঙ্গারু স্টাইলে। ফলে ব্যাপারটি দাঁড়ালো এই, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে আপনার একটাও ধোপে টিকল না, সবাই মুক্ত হয়ে বেরিয়ে গেলেন। এই যে জনগণের করের টাকা খরচ করে এই যে সার্কাসগুলো হলো, এইটা আসলে উচিত ছিল গণতান্ত্রিকভাবে নির্বাচিত বা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার আসার পরে এই বিষয়গুলো যদি শালতামামি হতো, কেচে গণ্ডুস করা হতো, তাহলে ভবিষ্যতে কেউ আর জনগণের কষ্টার্জিত করের টাকা খরচ করে এ ধরনের এক্সপেরিমেন্টে যাওয়ার জন্যে শরিক হতেন না বা আগ্রহী হতেন না। দ্রুততম সময়ের মধ্যে রিচুয়াল যা আছে করে চলে যেতেন। এখন এই যে রিফর্ম মেজার, তা কার্যকর করার জন্যে যে জনগণের কী পরিমাণ টাকা খরচ হচ্ছে সেইটা প্রজেকশনটা থাকা দরকার। এক, তা না হলে আবারও কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনাই প্রবল থাকবে। এখানে আপনি খেয়াল করে দেখেন, প্রথমে রিফর্ম এবং সেই সঙ্গে বাংলাদেশের প্রধান ক্রিয়াশীল রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা হয়েছে যৌক্তিক সময় তারা করবেন এটা। জামাতও প্রথম দিকে একমত ছিল, পরে তারা বলেছেন যে পর্যাপ্ত সময় দেওয়া যেতে পারে। এবং এটি এমনভাবে ন্যারেটিভটা আসলো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সেনাপ্রধান তিনি বলে বসলেন যে আপনার যতক্ষণ পর্যন্ত এখানে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত সম্পর্কটা ইঙ্গিত করলেন যে স্বাভাবিক হবে না। এবং পরবর্তীতে জয়শঙ্কর মহোদয় থেকে শুরু করে তারপরে মোদী সরকারের অন্য যারা স্পোক্সম্যান তারাও কিন্তু একই ধরনের বার্তা দেয়া শুরু করলেন। এবং তার সঙ্গে আপনার বিএনপির যে ন্যারেটিভ তার সঙ্গে অনেকে মিলিয়ে ফেলার চেষ্টা করলেন, করে এক ধরনের স্টিগমাটাইজ করার চেষ্টা চলল। এবং তারও পরে আমরা দেখলাম আমাদের যিনি সরকারের স্পোক্সম্যান শফিক মহোদয়, তিনি তার মতো করে ব্যাখ্যা দেয়া শুরু করলেন। তারপর আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা কক্সবাজারে গিয়ে প্রথম বয়ানটা তিনি দিয়েছিলেন যে শেখ হাসিনা 7 জানুয়ারি 24-এর যে নির্বাচনটি, তারপরে যে সরকারটি গঠিত হয়েছিল 7 মাস ক্ষমতায় ছিলেন, 7 মাস 5 দিন ফর এক্সাম্পল, এটা স্টিপুলেটেড পিরিয়ড ছিল আপনার 2029 পর্যন্ত। তো লজিক্যালি বাকি সময়টা তো আমাদের, এরকম একটা ইঙ্গিত তিনি করেছিলেন। তারপর আপনার সেই দোলাচল শুরু হলো আপনার ডিসেম্বর, তারপরে জুন, এই পেন্ডুলামের মধ্যে। মাঝখানে আবার আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি 18 মাসের একটা গ্যারান্টি প্রদান করলেন যে পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে। তারপরে কি হবে সেটা কিন্তু পরিষ্কার নয়, সহযোগিতা অব্যাহত থাকবে কিনা। আবার এখানে এই ঈদের জামাতে সম্প্রতি আমরা দেখলাম মুসল্লিদের থেকে ব্যাপক মানে হর্ষধ্বনি যে আমরা এই সরকারকে, প্রফেসর ইউনূসকে সরকার প্রধান হিসেবে 5 বছর আরও দেখতে চাই। এবং সেটার রেফারেন্স দিয়ে সর্বশেষ আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা 3 স্টার ফর্মার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বললেন যে জনগণ, নাগরিকরা চায় এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক বা আমরা ক্ষমতায় থাকি আরও 5 বছর। এবং তারপরে আবার মিস্টার চৌধুরী যিনি এই ইনভেস্টমেন্টের দায়িত্ব হারকুলিয়ান এই জব কাঁধে নিয়েছেন,
তিনি তার এই প্রজেকশনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 2035-এর একটা ইঙ্গিত তিনি করেছেন তার মতো করে। এখন আমাদের ভুলে গেলে চলবে না, সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলতেন যে তিনি 2041-এ বাংলাদেশকে উন্নত দেশ হয়েছে, ওইসিডির মেম্বার হয়েছে ঘোষণাটি দিবেন। এখন 35-এ গিয়ে যদি মনে হয় যে 41 তো খুব দূরে নয়, এবং কেন আমরা এই ঘোষণা দেওয়া থেকে বিরত থাকব। সুতরাং এই জন্য পর্যাপ্ত কম্প্রিহেন্সিভ আপনার রিফর্ম এফোর্ট কার্যকর করতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে। এখন এই রকম পরিস্থিতিতে ধরুন আপনার 16 তারিখে এ মাসের বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, গিয়ে এই বিষয়টার একটা সুনির্দিষ্ট তারিখ এই নিরিখে জানার চেষ্টা করবে। এখন খেয়াল করে দেখেন, তারা কিন্তু নির্বাচনের কথা বলছেন, কোথাও কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে না এটা আপনার গণভোট না আপনার এটা গণপরিষদ নির্বাচন না সাধারণ আসনের এই সংসদ নির্বাচন, এটাও কিন্তু স্পষ্ট না। তো ফলে 2029-এ গিয়ে যদি গণভোটের আশ্রয় আমরা নেই, এবং গণভোট তো হানা, এটার কালচার আমাদের পরিচয় আছে কিভাবে সংগঠিত হয়, পুরো বিষয়টাই আমার কাছে মনে হয় যে আনসার্টেন একটা টানেলের মধ্যে আমরা ঢুকে গেছি, এবং ওই পারে শেষ কোথায় আমরা জানি না। সো আপনি নির্বাচন আর দেখছেন না সেই অর্থে? আমি মনে করছি মানে আপনি তো একটা ডিজাইনের কথা বললেন, আমরা যতদূর বুঝলাম আপনার ওই বাংলায় মরিচিকা, ইংরেজিতে চিমেরা, তার পেছনে ছুটছি। ডক্টর জামাল উদ্দিন, আপনি কি মনে করেন? কারণ আমি জানি প্রধানত আপনাকে অর্থনৈতিক বিষয় আসেনি আলোচনার জন্য আমি ইনভাইট করেছি, কিন্তু এই পুরো বিষয়টি আবার রাজনীতির সঙ্গে সম্পর্কিত, এবং এখানে যেটি ডক্টর কলিমুল্লাহ উল্লেখ করলেন, সম্প্রতি ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল বাংলাদেশে, সেটাও আপনি আলোচনার মধ্যে আনতে পারেন। সেখানেই 35 পর্যন্ত বাংলাদেশের চিত্রটা কি মিস্টার আশিক চৌধুরী সেটা তুলে ধরবার চেষ্টা করেছেন। আবার একই সময় গতকালকে আমরা দেখলাম যে গাজায় যে সহিংসতা, তার নিন্দা জানিয়ে এবং প্যালেস্টাইনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হলো, এবং এর আগেই ইনভেস্টমেন্ট সামিটের আগে পরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলি মালিকানার সম্পর্ক আছে বা ইসরায়েলিদের বা ইহুদিদের, সেগুলোকে কিছু কিছু ক্ষেত্রে আক্রমণ বা ভাঙচুর করবার ঘটনা, সব মিলে চিত্রটা আসলে আপনি কি দেখেন? তো আপনার জন্য আমি খানিকটা ইজি করবার চেষ্টা করলাম যে রাজনীতি আপনি অর্থনীতিকে টাচ করতে পারেন। ডক্টর কলিমুল্লাহ নিশ্চয়ই পরে আবার দেখুন, স্যার যেটা এক্সপ্লেন করেছেন এটা একটা ব্রিফ একটা ভিউ দিয়েছেন, অনিশ্চয় কারো ইন্টেনশন, অনিশ্চয়তা, এটা তো আপনার অনিশ্চয়তা, রিস্ক অ্যান্ড আনসার্টেনটি, এইটার উপরেই কিন্তু উনি প্রেক্ষাপটটা তুলে ধরেছেন। আর যেই দেশে অনিশ্চয়তা থাকে, নির্বাচন জাতীয় এই সমস্ত জিনিস নিয়ে, সেই দেশে আপনার স্থিতিশীলতা থাকে না, এবং সেই ক্ষেত্রে আপনার ধরেন যারাই স্থিতিশীলতা